আমাদের 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 বরজুড়ি মা বসন্ত কুমারী যাত্রা গোষ্ঠীর এবছরের নিবেদন সামাজিক যাত্রাপালা মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি 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 রচনা 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 মঞ্জিল মঞ্জিল ব্যানার্জি নির্দেশনায় অরুণ উপাধ্যায় এবং সুশান্ত সিংহ পরিবেশনায় বরজুড়ি মা বসন্ত কুমারী নাট্যগোষ্ঠী বিশেষভাবে সহযোগিতা বরজুড়ি গ্রামবাসী বৃন্দ। অভিনয় করেছেন অরুণ উপাধ্যায়, মেঘনাথ সিংহ, সুশান্ত সিংহ, হিরু ঘোষ, মিস্টার ধরণী বাহাদুর, প্রেমনাথ, আকাশ, বংশী এবং সচিন। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা শিব, মা দুর্গা, মা কালী ও মা বসন্ত কুমারীর রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি মঞ্জিল ব্যানার্জি রচিত, অরুণ উপাধ্যায়, সুশান্ত সিংহ নির্দেশিত আজকের যাত্রাপালা মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি, মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি, মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি। চিকু 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 বলি গেল কোথায় হারামিটা? চিকুটাকে নিয়ে হয়েছে যত আমার জ্বালা। কতবার বলেছি আমার কাজ ছাড়া হবি না, কথা শোনে কার কথা। আর সুযোগ পেলে আমাকে লেঙ্গি মেরে চোখের আড়াল হয়ে যাচ্ছে। ধরতে পারি ওকে ধরতে পারে, জড়িয়ে ধরে একেবারে কোলে করে বাড়ি নিয়ে যাবো। এভাবে যদি তোর বান্ধবী আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে যেত তাহলে আমার জীবনটাও ধন্য হয়ে যেত। ও সকাল সকাল আমার কাজের মাথা খাওয়ার জন্য আবার চলে এলি? বলি এই ভগবানপুরের বিবি বোনদের উপর কোন নজর দেওয়া ছাড়া
তোর কি আর কোনো কাজ নেই রে সপু? আরে কাজ তো এখন আমার একটাই, কিভাবে দু চারটা মেয়েকে নিয়ে গিয়ে পনেতে বেচে দেওয়া যায় তার প্ল্যান তৈরি করা। সামনে কথা বল সপু। জন্মাতে পারি গরিব ঘরে, কিন্তু ওই বিবি বোনদের উপর ইজ্জতে হাত দিতে রে তো হাত আমি কেটে রেখে দেবো। আমার হাত কাটার আগে তোর এই হাত দুটোকে আমি ছাগল বাঁধা ধরিয়ে দিয়ে ছেড়ে দেবো। তাহলে আমাদের জোড়া পা দিয়ে তোর বুকে রাখতে পারবো। আরে তা তুই পারবি না, কারণ তোর পরনের লুঙ্গিটা খুলে তোর পা দুটোকে জড়িয়ে বেঁধে দেবো। আর তোদের মতো গোপাল ছেলেদের কিভাবে থামাতে হয় সেটাও আমি ভালো করে জানি। ও কথা বলিস না রে ভাই, ও কথা বলিস না। আজকালকার দিনে কোনো ছেলে আর গোপাল হয়ে বাঁশি বাজায় না। অন্যায় অবিচার দেখলে তারা বাঁশ ধরতেও জানে। বেশ সকালবেলায় গা গরম করার কথা আলোচনা করে এই সালা মনটাকে চাঙ্গা করছিলাম, ওই সালা কোথা থেকে পাগলটা এসে তার বারোটা বাঁচিয়ে দিল। এই পাগলা, যা ভাগ এখান থেকে, জায়গাটা পাল্টা। আরে আমাকে জায়গা পাল্টাতে না বলে তুই তোর নিজের চরিত্রটা পাল্টা, না হলে না হলে পরিবর্তনে আমাদের গ্রামের ছেলেগুলো যে স্বাধীনতা পেয়েছে তার জোরে তোদের মতো চেতনাহীন মনুষ্যত্বহীন কাপুরুষগুলোর বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিয়ে তোদের নীতিটাকে পাল্টে দেবে। আরে তুই কেবে? আরে জানি তো তুই পাগল, তবে এত বড় পাগল তাতে জানতাম না। এই ভগবানপুরকে আমি আমাকে সবাই সপু মস্তান বলেছি রে। আরে মনসুরের মতো একরত্তি ছেলে পাল্টাবে কিনা আমার নীতি, তাহলেই হয়েছে। কলকাতার কালীঘাটের একরত্তি মেয়ে মমতা ব্যানার্জি যদি সারা পশ্চিম বাংলার নীতিটাকে পাল্টে দিতে পারে, তাহলে ভগবানপুরের মনসুর সজলরা তোদের নীতি পাল্টাতে পারবে না। নারায়ণদা, পরিবর্তনের ঝড়ে কেটে যাচ্ছে দুর্নীতির কালো মেঘ। আমি আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি পরিবর্তনের গান লেখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলম ধরেছে, বঙ্কিমচন্দ্র লিখতে বসছে উপন্যাস। এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সুকান্ত ভট্টাচার্য রামকৃষ্ণ দেবকে বলছে, ঠাকুর তুমি তো গিরিশ ঘোষের ক্যান্সারটা নিজে নিয়ে নিয়েছো, তুমি আমার ক্যান্সারটাও নাও, আমি যে বাঁচতে চাই। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু চিৎকার করে বলছে, তোমরা রক্ত দিয়েছিলে তাই তোমরা স্বাধীনতা পেয়েছো। গত 36 বছরে নেতাগুলো কথার খেলাপ করলেও নেতাজি কিন্তু কথার খেলাপ করেনি। শান্ত হও নারায়ণদা, তুমি একটু শান্ত হও। নারায়ণদা, তুমি একটু শান্ত হও। শান্ত শান্ত ওই যে আমি হতে চাই রে মনসুর, কিন্তু শান্ত যে আমি হতে পারছি না। আমি আমি চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি আমার সীতাকে ওরা চিতায় তুলছে। দাও দাও করে জ্বলে উঠল চিতার আগুন, আর সে অভিশপ্ত আগুনে আমার সীতা পুড়ে ছাই হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ছাই হয়ে গেল আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো। ভেঙে গেল আমার সাজানো ঘর, চোখের জল বন্যার আকারে ভাসিয়ে নিয়ে গেল আমার আমার সেই সোনালী দিনগুলোকে। ও আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না যে আমার সীতা আমার পাশে নেই। এই ভগবানপুরকে আমি যে প্রতিবাদ করবে তাকে মরতে হবে রে পাগলা। তুই তো পুলিশ হয়ে তোর বউকে রক্ষা করতে পারিস না, আরে সব পাবলিক নিজেকে কিভাবে রক্ষা করবে? তাই তো তুই তো ঠিক মনে করে দিয়েছিস, তুই তো ঠিক মনে করে দিয়েছিস। আমি তো পুলিশ, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। তারপর আমার বউটাকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, অ্যারেস্ট করতে হবে, চার্জশিট দিতে হবে। এখন আমার কত কাজ। এই তোর সাথে বকবক করলে আমার চলবে না। আমি যাই। দেখেছো আমার টুপি আর পিস্তলটা যে কোথায় রাখলাম নারায়ণদা, মনেই করতে পারছি না। নারায়ণদা, জানিস প্রতিদিন ডিউটিতে বেরোনোর সময় আমার টুপি আর পিস্তলটা যে কোথায় রাখতাম মনেই থাকতো না। আর সীতা এসে ও টুপি আর পিস্তলটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলতো, এই তাড়াতাড়ি বাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। নারায়ণদা, তোমার হ্যাঁ রে আমার তো খুব বাবা হওয়ার ইচ্ছা ছিল। তা একদিন সীতা এসে দাঁড়ালো আমার সামনে। কি সুন্দর লাগছিল ওকে,
লাল বেনারসি পরেছিল, চুলে আটকানো ছিল বেল ফুলের মালা, আর কপালে কপালে ছিল এত বড় একটা সিঁদুরের টিপ। ও হেসে হেসে কি বললো জানো? এই আমি না মা হতে চলেছি। আরে শুনে আমার সে কি আনন্দ! এই আনন্দে না, আনন্দে আমার চোখ দিয়ে জল বেরিয়েছিল। দোলনা থেকে খেলনা আমি সব কিনেছিলাম। তারপর হঠাৎ ওই শয়তানগুলো আমার মাথায় মেরে আমার সীতাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে বাঁচাও! আমাকে বাঁচাও! পারিনি আমার সীতাকে আমি বাঁচাতে পারিনি। সীতার পাতাল প্রবেশ হয়ে গেল। তারপর রাম পাগল পদবী নিয়ে রাজত্ব ছাড়লো, আর এই রাবণের দল বসলো অযোধ্যার সিংহাসনে। লেখা রামায়ণ কেজি দরে বিক্রি হয়ে গেল এই কলিযুগের মুদিখানার দোকানে। নালন্দা, কলিযুগের মুদিখানার দোকানে। নালন্দা, রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। নালন্দা, নালন্দা, নালন্দা দাঁড়াও, নালন্দা দাঁড়াও। যা, নালন্দা চলে গেল। মাঝে মাঝে মানুষটার জন্য খুব কষ্ট হয়। সীতা বৌদি মারা যাওয়ার পর থেকে মানুষটার মাথার জন্য দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। ওই পাগলটার কথা চিন্তা না করে তুই তোর নিজের কথা ভাবরে মনসুর। আমার কথা না শুনলে তুই ওই সীতার মতোই মরবি। ছাগল নিয়ে আর টিউশনি করে তোকে খেতে হবে না। সত্য যেটা দাপর যুগের ইতিহাসে যেমন সীতা ছিল, মনে রাখিস কলিযুগে সেরকম ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিল রে। সীতা অগ্নি পরীক্ষা দিল, ঝাঁসির রানী লক্ষ্মীবাই কিন্তু ইংরেজদের দুর্গ আগুন লাগিয়ে ছারখার করে দিয়েছিল। ছারখার। এখন দেখছে তোর বাবা মার মতো তোকে আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তুই বুনল হলো, আমি শালা বাঘাতে তোর কামড়াতে নেই তো দাঁত কানিয়ে পড়বে। আরে কেন মন করছিস মাইরি? আরে জানিস তো আমার মাথার উপরে কার হাত আছে? তার চেয়ে বেশি লাফালাফি না করে না তোর এই বন্ধুর বোনের সঙ্গে আবার লাইনটা করিয়ে দে। আরে তোকে আমি অনেক টাকা দেবো, অনেক টাকা। ঝেঁটিয়ে বিদায় করে দেবো রে ওলা উঠোর বেটা। ঢাম নামি করার জায়গা পাও না, বনে বাজারে ঘুরে ঘুরে অমনি মেয়েদের দেখলে নোলা দিয়ে জল পড়ে, তাই না? কেলো করে এতক্ষণ পাগলটা সে 12টা বাজালো আর 13টা বাজানোর জন্য সব ভোটে জড়ি বুড়িটা এসে হাজির হয়েছি। বলি ঘাট হয়েছে ঠাম্মা, ঘাট হয়েছে, আমি এখন যাচ্ছি। এই যাবি তো নিশ্চয়, তবে যাবার আগে ভালো করে শুনে যাওয়া ওঠার বেটা। এরপর যদি ওই বনে বাজারে ঘুরে ঘুরে মেয়েদের নিয়ে টানাটানি করার চেষ্টা করিস, তাহলে ওই হোগলার জঙ্গল থেকে বিছুটি পাতা তুলে ন্যাংটো করে তোর সারা গায়ে মাখিয়ে দেবো। আর তখন শুধু চুলকে 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 মরবি ওলা উঠার বেটা। ঠিক বলেছ ঠাম্মা। আচ্ছা আমিও হাল ছাড়বো না। ওই গাছের কচি জামরুলে ফুল আমি ফোটাবই। চলে গেছে ঠাম্মা, চলে গেছে। তোমার তারাকে হারামিটা একেবারে পোকার পাহাড়। ও কথা এখন থাক, তার আগে তুই বল, তুই এই সাত সকালে এই নদীর পাড়ে ঘুর 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 করছিস কেন? আর বলো না, ও চিকু গো চিকু। কে? ও তোর ওই ঠুমনা ছাগলটা? হ্যাঁ গো হ্যাঁ, সকালবেলায় নদীর ধারে নিয়ে এসেছিলাম ঘাস খাবার জন্য, কিন্তু আমার হাতের ধড়িটা ফসকে কোন দিকে যে পালিয়ে গেল এখনো দেখা নেই। কে জানে কার ফসলে ঢুকে কার যে ক্ষতি করছে ওই জানে। এই শোন শোন,
আমার 3 কুড়ি কাঠ এগিয়ে গেছে আর মাত্র 2 কুড়ি এগোতে বাকি। তোর থেকে অনেক বেশি দুর্গা পূজা আমি দেখেছি, তাই আমার চোখে তুই কিছুতেই ফাঁকি দিতে পারবি না। আয়, ছেড়ে কাজ, ছেড়ে কাজ। ছেড়ে কাটবো মানে ঠাম্মা কি? তুমি চিকুর জন্য এখানে অপেক্ষা করনি, তুমি অপেক্ষা করছো ওই যে ছোড়াটা বাড়ি বাড়ি চিঠি দেয়, কি জানো নাম? হ্যাঁ, সজল। সেই সজলের বোনের জন্য তুমি এখানে অপেক্ষা করে আছো। ঠাম্মা তুমি না একটা ইয়ে নয়, বিয়ে। তা বলি, এবার বনে বাজারে না ঘুরে ফুলসজ্জার ঘরে ঢুকলেই তো হয়। ঠাম্মা তুমি যে মেয়েটার জন্য এখানে অপেক্ষা করছো সেটা আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, আচ্ছা ঠাম্মা, হে ভগবানপুরে কোথায় কি হয়েছে এবং আগামী দিনে কোথায় কি হবে বলি বলি এত সব তুমি জানো কি করে বলো তো? আরে জানতে হয় রে বাছা, সব কিছু জানতে হয়। ওরে, আমি হলাম গিয়ে এই ভগবানপুরের পঞ্জিকা। আমার পাতায় পাতায় সব ইতিহাস লেখা আছে। এর একটার পর একটা পাতা উল্টালে সেই সব ঐতিহাসিক চরিত্ররা সব বেরিয়ে পড়বে। মাঝে মাঝে তুমি যে কি ভারী ভারী কথা বলো না ঠাম্মা, আমার মাথাটা গুলিয়ে যাচ্ছে। বেশ বেশ, এবার তাহলে হালকা হালকা কথা বলছি। হ্যাঁ, তুই এখানে তোর প্রেয়সী আর ওই ছাগলটার জন্য অপেক্ষা কর, আর আমি ততক্ষণ একটা ডুব দিয়ে আসি। তার আগে শোনো, তোমাদের জন্য দারুণ একটা খবর আছে। খবর? নে নে, চলে এসেছে তোর হৃদয়ের বন্ধু আর তোর হবু আত্মীয় চলে এসেছে। ঠাম্মা বেশ, উল্টো পাল্টা যখন বলছো তাহলে খুশির খবরটা আর দেবো না। আর ঠামনামি করতে হবে না রে ওরা আটর বেটা। এবার বল দেখি রে, কি খুশির খবরটা দিতে এসেছিলি? শিগগিরই বল। সে আসছে কে আসছে? কে আসছে? যে ছোটবেলায় তোমার পানের বাটা লুকিয়ে রাখতো, পানের বাটা? যে ছোটবেলায় তোমার টিফিন বক্স থেকে টিফিন চুরি করে খেয়ে নিত, যে ভোরবেলায় দৌড়ে যেত আমবাগানে আম কুড়োনোর জন্য, সজল? সেই রাজা রানীর গল্প শুনতে শুনতে ঠাম্মার কোলে ঘুমিয়ে পড়তো। ও ফুলকি! হ্যাঁ ঠাম্মা, হ্যাঁ, আমার সে এক রত্তি ছোট বোন ফুলকি আজ বাড়ি আসছে। হ্যাঁ, এইসব কি বলছিস তুই? ফুলকি আসছে? হ্যাঁ রে বর্ষুর, হ্যাঁ, আজ আমার সে এক রত্তি ছোট বোন ফুলকি গায়ে ফিরছে। ওরে, এইসব কি বলছিস তুই রে? এইসব কি বলছিস? ঠিকই বলছি ঠাম্মা, ঠিকই বলছি। আজই ফোন করেছিল লন্ডন থেকে, কাল ফ্লাইট ধরে আসছে মুম্বাই, সেখান থেকে কলকাতা, কলকাতা থেকে ট্রেনে করে আসছে এই ভগবানপুরে ফুলকি। আবার যে কি আনন্দ হচ্ছে না। তা আনন্দ তো হবেই বাছা, আনন্দ তো হবেই। তোর বাপ মা মরার সময় তোকে বলে গিয়েছিল সবাই ছেলে মানুষ করে, আর তুই তোর এই ছোট বোনটাকে মানুষ করিস। আর আজ তোর সেই ছোট্ট বোন ফুলকি মানুষের মতো মানুষ হয়ে বিদেশ থেকে এই গায়ে ফিরে আসতে, তা তোর আনন্দ হবে না বল? আমি পেরেছি ঠাম্মা, আমি পেরেছি। আমি আমার বাবা মাকে দেওয়া কথা রাখতে পেরেছি। আমারও আনন্দ কিছু কম হচ্ছে না। আবার কতদিন পর আমার সেই প্রিয় বন্ধুকে আমি কাছে পাবো, কত গল্প করব, কত গল্পই না জমে আছে। তাহলে তোমরা যাও, সারা ভগবানপুরকে জানিয়ে দাও আমার বোন ফুলকি গ্রামে আসছে। ওই তো, ওই তো খতুনের মা, আমার মা, হাবুর বউ সবাই চান করছে। এই তোমরা সবাই শোনো, আমাদের সেই ছোট্ট ফুলকি এবার গ্রামে ফিরে আসছে। ওরে দীপক, তপন, বিষ্ণু, শ্রাবণ, শোন, আমার বোন ফুলকি রে, আমার বোন ফুলকি গ্রামে আসছে। করিম দা, মনোজ চাচা, বিলাস দা, ফুলকি আসছে, আমার বন্ধু ফুলকি এই গ্রামে আসছে। কে আসছে না আসছে জানি না, তবে আমি আমার পোশাকের এই পকেট দুটো ভর্তি করতে আর নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আর সুখে সংসার করতে বিলাস বর্মনের বাড়িতে থানার বড়বাবু চলে এসেছি। কোথায় আছে না লাগের টাকা দেবে গৌরী সেন, কিন্তু আমার ক্ষেত্রে গৌরী সেন নয়, আমার ক্ষেত্রে টাকা দেয় বিলাস বর্মন।
আরে শুধু আপনার ক্ষেত্রে কেন বলছেন স্যার? এই আমাদের মতো বাপে খাটানো মায়ে তাড়ানো এই লাখর মালগুলোকে ওই বিলাস বাবুই তো বাঁচিয়ে রেখেছেন। তা যা বলেছো ভাই, ওই বিলাস বাবু আছে বলেই তো দুটো হাড়ির ভাত খেতে পাচ্ছি। আরে আপনি এমন ভাবে কথা বলছেন যেন সারা সরকার আপনাকে মাইনে দেয় না। ওই সারা বিলাস বাবুর টাকাতে আপনার সংসার চলছে, আর আপনি মশাই দুগারের চাই। মাস গেলে সরকারের কাছ থেকে মোটা টাকা মাইনে নিচ্ছেন, আবার বিলাস বাবুর কাছ থেকে ঘুষ নিচ্ছেন। ঘুষ বলো না ভাই, ঘুষ বলো না। ওই ঘুষ কথাটাই আমার আপত্তি আছে। শুনতে কিরম খারাপ খারাপ লাগে তাই না? এই যে দেশে একের পর এক রেল দুর্ঘটনা হচ্ছে, তাতে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। কত মালখোর মাল খেতে খেতে একদিন বিষক্রিয়াতে মারা যাচ্ছে। তা যারা মারা যাচ্ছে তাদের সরকার টাকা দিচ্ছে, বলি সেটা কি ঘুষ দিচ্ছে? সেটা হলো সহানুভূতির মূল্য। তারপর ধরো কোনো মন্ত্রী যদি কোনো সাধারণ মানুষের কাজ করে দেয়, তাহলে সেই সাধারণ মানুষকে মন্ত্রীর টেবিলের নিচে টাকা দিতে হয়। বলি সেটা কি ঘুষ? সেটা হলো পার্টি ফান্ডের চাঁদা। তারপর ধরো কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, তারাপীঠ থেকে কামাখ্যা, যে মন্দিরেই যাবে দেখবে একের পর এক মানুষ হাত জোর করে বলছে, মা মাগো আমাকে এটা দাও, ও মা মাগো আমাকে ওটা দাও, এই বলে বাসকে টাকা দিচ্ছে। বলি সেটা কি ঘুষ দিচ্ছে? সেটা হলো প্রণামী। তা জনগণ নিলে ঘুষ নয়, মন্ত্রী নিলে ঘুষ নয়, ভগবান নিলেও ঘুষ নয়, আর সালা পুলিশের বেলায় ঘুষ। আরে স্যার আপনার মতো খচ্চর লোক আমি দুটো দেখিনি। কি করে দেখবে ভাই, কি করে দেখবে? আমি তো বাবা মায়ের একমাত্র সন্তান। আমার জন্মের পর আমার বাবার বিপি, প্রেসার, সুগার সব বেড়ে গেল। মা বলল প্লিজ এবার তবে থাক, সেই থেকে আমি একা। আরে সেটা তো বুঝলাম, কিন্তু বিলাস বাবু এখন আসছেন না কেন? কথা যখন দিয়েছে তখন তিনি নিশ্চয়ই আসবে স্বপন বাবু। একটা কথা মনে রাখবেন, আমাদের স্যার কোনো ঘড়ি দেখে চলে না, বরং এই ঘড়ি আমাদের স্যারকে দেখে চলে। Yes! ভারতের প্রথম সারির শিল্পপতি বিলাস বর্মনের সেক্রেটারি আমি মিস অপরাজিতা। তার স্যারকে আমি যতখানি চিনি তার এক অংশ আপনারা চেনেন না। কথা যখন দিয়েছে তখন তিনি নিশ্চয় আসবেন, শুধু তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে? হ্যাঁ, অপেক্ষা করতে হবে, কারণ তিনি যে কোনো সময় আসতে পারে, ক্ষুধার্ত বাঘের মতো অথবা দানবীর হরিশ্চন্দ্রের মতো। হ্যাঁ, অপেক্ষা করতে হবে তার জন্য। যার ডান হাতের খবর বা হাত জানে না, যার এক ছবলে গোক্ষর সাপ পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম নিতে ভয় পায়, যার শিরা উপশিরা ধমনীতে বসে হিংস্রতার রক্ত। বাইবেল কোরআন যে মানে না, আল্লাহ ভগবান গডকে যে বানাতে চায় কৃতদাস, অজকরের মতো গোটা সমাজটাকে যে গিলে খেতে চায়, অপেক্ষা করতে হবে তার জন্য। আর তার করা সময়ের ঘরে যখন ঘড়ির কাঁটাটা পৌঁছাবে, ঠিক তখনই চারিদিক আলোকিত করে সে বলে উঠবে, জোনাকি জলে আর নিভে যায়, রাত পাখি আন্ধারে ডেকে যায়, প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারারা কি আশা, জাগে রে তারারা কি আশা, স্বপ্নের দেশেতে চলো যায় একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা, রাত নামে দু চোখে ঘুম ঝরায়, লাল পরি নীল পরি কল্পনা, স্বপ্নের দেশেতে চলো যায় একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা, রাত
রাত নামে দু চোখে ঘুম ধরা লাল পরি নীল পরীর কল্পনা। বিলাস বাবু, আকাশে আকাশে ফিরে যা ফিরিয়া কোনো নিড়ে মাটির বনঝা শুধু মনে মনে তোর ডাকি চাহে না খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। কি ব্যাপার স্যার, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আজ হঠাৎ উল্টো রাস্তায় হাঁটছেন না, মানে ত্যাগের গান গাইছেন? একদম ঠিক। আরে উনি তো টাকা ছাড়া কাউকে সারা জীবন ভালোবাসলেন না, তাই হঠাৎ আজ গান করছেন। ঢাক আছে আজ কাঠি নাই তোরে ছাড়া আমার হালটা যে তাই কি বাত है থাকুক যা খুশি সবাই। আজ ফাগুনে পূর্ণিমা রাতে জল পোলায় যায় জল ফাগুনে পূর্ণিমা রাতে জল পোলায় যায়। দূর দেশে যাবো রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে চল ফাগুনে পূর্ণিমা রাতে জল পোলায় যায় চল ফাগুনে পূর্ণিমা রাতে জল পোলায় যায়। আরে কি ভাবছেন আমি কেন গান গাইছি? আরে তুষার বাবু শুধু আপনারা নন এই সামনে বসে থাকা দর্শক মন্ডলীও কিন্তু ভাবছে আমি কেন শালা গান গাইছি। হ্যাঁ কি ভাবছেন তো নাকি? কি আপনারা ভাবছেন না কেন গান গাইছি? আরে বাবা একটু জোরে বলুন না কেন গান গাইছে একটু। আরে বাবা বলছি হ্যাঁ কি বললেন কি বললেন? আরে শালা ভালো চরিত্র অভিনয় করছি আমি। তোর মশাই ওই কুকুরের ল্যাজ দেখেছেন? কুকুরের ল্যাজ আর আমি এই দুটোই শালা সমান। এ পাল্টাবার নয়। আপনি যতই মালটা টানুন ওই কুকুরের ল্যাজটাকে সোজা কিন্তু আপনি পারবেন না করতে, আর সেটা কিন্তু সোজা হবার নয়। সেই রকম শালা আমিও ভালো চরিত্রে অভিনয় করার লোক কিন্তু আমি নই। আরে তার জন্য আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে তার জন্য করতে হবে এই যাত্রাপালার শেষ দৃশ্যের শেষ সংলাপ পর্যন্ত আপনাদেরকে এখানে থাকতে হবে, দেখতে হবে, শুনতে হবে। কারণ এ মঞ্চে যে শালা খেলা হবে হ্যাঁ 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 কি যেন বলছিলেন? কেন গান গাইছি? সত্যি তো তুষার বাবু কেন গান গাইছি? আরে শালা জানেন ও টেনশন কমানোর জন্য গান গাওয়াটা খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ টেনশন কমানোর জন্য গান গাওয়াটা খুব প্রয়োজন। অপরাজিতা গান না গাইলে আমার অবশ্য টেনশন হবে। সেখান থেকে আমি আমার ক্ষমতাকে মেনশন করে ছড়িয়ে দেব সমাজের বুকে। পলিউশন তুচ্ছ হয়ে যাবে সব রিলেশন, আদর্শ চেতনারা খুঁজে পাবে না কোনো সলিউশন। তাই দেখে লোক লালসার হেডকোয়ার্টারসে আমার হবে প্রমোশন, আর আপনারাই বলবেন মিস্টার বিলাস বর্মন। কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস। আরে অপরাজিতা মাই সুইট
ঠিকঠাক সেক্রেটারি। এই পোশাকে তোমাকে দারুণ সেক্সি লাগছে, মনে হচ্ছে সব কাজ ফেলে রেখে এক্ষুনি একবার। প্লিজ স্যার আসতে বলুন, বাড়িতে আপনার বউ আছে, বাই চান্স যদি এখানে চলে আসেন তাহলে আপনার সাথে সাথে আবার আমাকেও খারাপ ভাববে। আরে এটা কোনো সরকারি হাসপাতাল নয়, আর আমার স্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় যে যখন তখন যেখানে সেখানে না জানিয়ে ঢুকে যাবে। আর তাছাড়া আমার স্ত্রী এখন মন্দিরে পুজো দিতে গেছে। কিন্তু আমাকে এখানে কেন রেখেছেন সেটা বুঝতে পারলাম না। আপনার উপর খুব রাগ হচ্ছে তুষার বাবু। কেন বিলাস বাবু, আমি আবার কি করলাম? আর বাবা ওই জন্যই তো আপনার উপর রাগ হচ্ছে, এখনো কিছু করছেন না। আরে বাবা দিনকাল খুব খারাপ, একটু চোখ কান খোলা রেখে কাজ করুন। আরে কি বলতে চাইছেন বলুন তো বিলাস বাবু। শোনো, পুরনো সরকার ছিল, আমারও বেশ ভালোই চলছিল, তারপরে দুম করে পরিবর্তন। আর ওই পরিবর্তনের ছোঁয়ায় আমার কারখানার শ্রমিক নেতা অধিকারী মাথা চাড়া দিয়ে উঠেছে, আমার বিরুদ্ধে সমমন্ত্রীর কাছে শালা নালিশ জানাবে বলছে। এবার আপনারাই বলুন, আমার মতো একটা সহজ সরল সাদাসিধে মানুষের পক্ষে এইসব ঝামেলা পোষায়? চাইছেটা কি? এই তো অধিকারী অধিকার চাইতে চলে এসেছে, তারপরে অধিকারী ভালো আছো তো? বাড়ির সবাই ভালো আছে? আমার বাড়ির খবরাখবর না নিয়ে আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছেন সেটা আগে বলুন। বাবা বড় তাড়ায় আছো দেখছি। তা অধিকারী, আমি তোমাকে ওই একটু ছোট্ট করে বুঝিয়ে বলি। তা অধিকারী, আজকাল শুনলাম তুমি খুব আন্দোলন করছো, কারখানার গেটের সামনে মঞ্চ সাজিয়ে ধর্নায় বসেছো, আবার অনশন করার প্ল্যান করছো। সে আপনি যাই বলুন মালিক, আমাদের ন্যায্য পাওনা আমাদের দিতেই হবে। রান্নার গ্যাস থেকে পেঁয়াজ, সবজি থেকে চাল, সবকিছুর দাম বাড়ছে, অথচ গত 20 বছর ধরে আমাদের মাইনে বোনাস সবে কি আছে, ওই টাকায় আর সংসার চলছে না। তা তোমার সংসারে কে কে আছে অধিকারী? বউ, দুটো বাচ্চা, অবিবাহিত একটা বোন। এবার আপনারাই বলুন, ওই 20 বছর আগেকার ধার্য করা মাইনে দিয়ে সংসার চালাবো কি করে? আমি তোমার সঙ্গে একমত অধিকারী, আমি তোমার সঙ্গে একমত। এই কোটা টাকায় সংসার চালানো যায় না। হ্যাঁ, এই কোটা টাকায় সংসার চালানো যায় না। সপু বলুন বিলাস বাবু। এক কাজ কর, আজ রাতে অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দে। তোমার কোনো ভয় নেই অধিকারী, তোমার কোনো ভয় নেই। তুমি আমার বাড়িতে থাকবে, খাওয়া দাওয়া মদ এমনকি মেয়ে ছেলে পর্যন্ত আমি তোমাকে দেব। আজ রাতে ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিট থেকে গোটা পরিবারটা তোমার জীবন্ত পুড়ে মারা যাবে। তখন আর তোমার কোনো চিন্তা থাকবে না, যা মাইনে পাচ্ছ খরচ করেও বেঁচে যাবে। দারুণ একটা আইডিয়া দিলাম না? আপনি এত বড় শয়তান অধিকারী, দেখেছো এত সুন্দর একটা আইডিয়া দিলাম আর আমাকে নাকি বলছে শালা শয়তান। অধিকারী, আমি যদি গায়ের জামাটা খুলি তাহলে দেখতে পাবে বুকে সাইন বোর্ডে লেখা আছে শালা শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। এখানে অন্যায্যভাবে শয়তানি সাপ্লাই করা হয়, আর আমার কোনো শাখা নেই। কি বুঝলে? আর বুঝলাম বলে বলছি, এভাবে শ্রমিক কিষান মজুরদের থামানো যাবে না। আমাদের প্রতিবাদ একদিন না একদিন দাবানলের মতো চলে উঠবে। ছেলে মানুষই করছেন অধিকারী বাবু। আরে বাবা শুনুন, ঠান্ডা মাথায় একটা কথা বুঝে দেখুন, মানে ওই মানুষটার সাথে পাঞ্জা লওয়াটা কি খুব একটা সুবিধার হবে? ঠিক হবে? হ্যাঁ, তা আপনিও মরবেন আর আপনার এই সংসারটাকেও মারবেন। বেকার এইসব ঝামেলার মধ্যে যাবেন না, তাই বিলাস বাবু যা বলছে সেইভাবে ওনার অন্যায়টাকে আমি মেনে নেব। তাই তো? কখনো নয়, আমি সবাইকে সব কথা বলে দেব, আর আপনার মুখোশটা আমি সবার সামনে একেবারে খুলে দেব। যা তুষার বাবু, আপনার বোধ হয় আর পদোন্নতি হলো না। কেন? আরে কেন কি বলছেন? আমি তো ভেবেছিলাম কমিশনার সাহেবকে বলে আপনার পদোন্নতির চেষ্টা করব। এখন তো এই দেখছি এই মাল আপনার 2 নম্বরের কথা পাবলিকের কাছে ফাঁস করে দেবে। তারপর পাবলিক থানা ঘেরাও করবে, মিডিয়ার সামনে আপনি হয়ে যাবেন একটা ব্ল্যাক লিস্টের পুলিশ অফিসার। তখন কি আপনি আপনার হয়ে সুপারিশ করতে পারবো? শালা সুগরের বাচ্চাকে মনে হচ্ছে রাস্কেলটাকে এখানেই।
এ কি করছিলেন তুষার বাবু? কাক কখনো কাকের মাংস খায় না। আপনি আমারই সামনে দাঁড়িয়ে আমারই কারখানার কর্মচারীকে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য প্রাণে মারতে চাইছিলেন। আপনি যদি সত্যি সত্যি গুলিটা চালিয়ে দিতেন তাহলে আমি আপনাকে প্রাণে মেরে ফেলতাম। শুধু পিস্তলটা বের করেছেন, তার জন্য আপনাকে একটা ছোট্ট শাস্তি দিচ্ছি। পায়ে একটা গুলি। আপনি কি বলেন মালিক? আমি তো কিছু করিনি, আমি কিছুই করিনি অধিকারী। যা করার তো তুমি করলে। তুমি আমি হ্যাঁ তুমি পুরুলিয়া জঙ্গলে অস্ত্র সাপ্লাই করো। এই খবরটা জেনে যাওয়ার পর তুষার বাবু তোমাকে অ্যারেস্ট করতে যায়, আর তুমি তুষার বাবুর পায়ে গুলি করো আর নিজের প্রাণ বাঁচাতে না 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 না। তুষার বাবু, আপনি কয়েকটা দিন পুলিশ হাসপাতালে গিয়ে বিশ্রাম করুন, টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, আপনি বরং এক কাজ করুন, ওই বডিটাকে কয়েকটা অস্ত্র দিয়ে হোগলার জঙ্গলে ফেলে দিয়ে আসুন। আমি রিপোর্টে তাই লিখবো। তাই হবে। হ্যাঁ, পিস্তলটা নিয়ে যান। আর কেমন আছেন তা আমাকে জানাবেন, আর সাবধানে যাবেন। টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে। নেহাত পায়ে গুলি লেগেছে স্যার, নইলে আপনাকে একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করতাম। তাও দূর থেকে একটা প্রণাম করছি। চলি। সত্যমেব জয়তে। সপু বলেন বিলাসবাবু। ওই সত্যমেব জয়তের বাচ্চা যেভাবে বলে গেল, অধিকারীর লাশটাকে ঠিক সেইভাবে সাজিয়ে দিয়ায় না রে। ঠিক আছে বিলাসবাবু। তা হ্যাঁ গো ডার্লিং, বলে অধিকারীর জন্য বড় করে তো একটা সাধ্য শান্তির ব্যবস্থা করতে হবে, যতই হোক ও আমার কারখানার কর্মচারী বলে কথা। হ্যাঁ সে তো নিশ্চয়ই। তাহলে তুমি আর দেরি করো না, ও এখনই অফিসে চলে যা। আর সাধ্যতে কাদের কাদের নিমন্ত্রণ করবে তার একটা লিস্ট তৈরি করে ফেলো। ওকে স্যার। আর শোনো, রাত্রে আমার গেস্ট হাউসে এসো। আমার সেবা করলে তোমারই পুণ্য হবে। ডিউটিতে জয়েন করার পর থেকেই তো আপনি আমাকে এই সেবাগুলো করে যাচ্ছেন, এটা আর নতুন কথা কি স্যার? কিন্তু ব্যাংক ব্যালেন্সটা তো দিন দিন বেড়ে চলেছে, সেটা দেখছো না? হ্যাঁ, অনেক কিছু লক্ষ্য করছি স্যার। স্কুলে ফাইনাল এক্সামে 2 নম্বর বাড়িয়ে দিয়েছিল বলে বাপের বয়সে হেডমাস্টার আমাকে জড়িয়ে ধরেছিল। কলেজে অ্যাডমিশন পাইয়ে দিয়েছিল বলে কলেজের জিএস আমাকে নিয়ে ওই অন্ধকার রুমে গিয়েছিল। আর ঠিক 2 বছর আগে আপনি আমাকে চাকরিটা করে দিয়েছিলেন বলে আপনার কাছে আমাকে নিজেকে সঁপে দিতে হয়েছিল। তাই তো আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছে স্যার, এসব করে রেজাল্টের নম্বর, অ্যাডমিশন কিংবা ব্যাংক ব্যালেন্স কতটা বেড়েছে জানি না, তবে আমার ভেতরের যন্ত্রণাটা অনেকখানি বেড়ে গেছে স্যার। হ্যাঁ, তবে টেনশন করবে না স্যার, টেনশন করবে না। আমার এই দেহের ল্যাপটপে এই লজ্জার অবসানগুলোকে খুলে সম্মানের মাউসে ক্লিক করে আমার চরিত্রের মেয়ে আপনার কাছে পৌঁছে দিতে আমি ঠিক